ইফরানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের 2 আঙ্গুলে ধরে 12 টোকা দিল। এরপর আবারও সিগারেটটি ঠোঁটের ফাঁকে রেখে কয়েকবার শূন্যে ধোঁয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করে এসে চেয়ারে বসে ফরজের আজান ইফরানে দাঁড়িয়ে যায়। আকাশপানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশ, উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইফরানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে উজু করে বের হলো। ঘরে নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধ নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছনা থেকে। কোমরে হাত দিয়ে ঘুমো ঘুমো চোখে বলে, কোন বেয়াদব আমার ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ, আমি মানুষ। ইফরান পাত্তা দিল না শুদ্ধর কথায়। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধরপড় করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুমু ঘুমু চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইফরান। তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইমরান চোখ বুজে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসে মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলে ইমরানের পাছায় 1 লাথি দিয়ে একদম ওর বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা ভেজে খায়। সাদেকি আর বলে তার মামির কপাল পুড়েছে, এবং ঘাড়তারা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবে শুদ্ধর মনে হয় তার মাথায় চুলে পাক ধরে যাবে। এসব রেখে সেও নামাজ পড়তে গেল। মাইয়া সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যেস তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মাইরা চুপি চুপি এদিক ওদিক উকি ঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরালো। তার সামনে শাশুড়িকে দেখে স্টাচ্য হয়ে যায়। রোমান ইউরাজ গম্ভীর মুখে মায়রা দিকে চেয়ে আছে। মায়রা তার শাশুড়ির তাকানো মাথা নিচু করে নিল। রোমান ইউরাজ গম্ভীর গলায় বলে, ইফরান কোথায়? মায়রা মাথা উঁচু করে ভুরু কুঁচকে তার দিকে তাকালো। নামটা আজকে প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই বেটা আবার কে? আর তাকেই বা জিজ্ঞেস করছে কেন? রোমান ইউরাজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, জি, আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, জি, আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য? রোমান ইউরাজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামী মেয়ের নামটাও জানো না? বিয়ে করেছে কেন তাহলে? মায়েরা ভেবাচাকা খেয়ে গেল। আসলে স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়ল। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত। আপনার খোঁজ নেওয়া উচিত। রোমান ইউরাজ ধমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নিবাস ঘর থেকে বেরিয়ে এসে বললেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। একে তো স্বামীর নামধাম খোঁজখবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নিবাস ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি ইফরানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধ বাড়ি আছে। রোমান ইউরাজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মাইরা মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। তারেক নিবাস মায়রাকে বলে, নামাজ পড়েছ আম্মু? মায়েরা অমায়িক হাসি বলল, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল? বাবা হইতে হয়, বাবা বলবে। মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেলবেলায় মায়েরা তো শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নিবাস মায়েরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলাম বাইরে একটু ঘুরিয়ে নিয়ে যাক। তাই ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মায়েরার কাছে ফোন
তাই প্রথমে মায়রাকে নিয়ে ফোনের দোকানে গেল। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়রাকে। মায়রা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলে সে খুশি হয়ে নিবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নিবাসে মায়রার সংকোচ বুঝতে পেরে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মায়রার বাবা। মায়রা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছাটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মায়রাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়রার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে। তুই মায়রা না? কারো কণ্ঠে মায়রার পাশ ফিরে তাকালো। তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চঞ্চল ভাব চেপে রাখতে পারেনি। রাইজা হেসে মায়রাকে আগলে ধরে, এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মায়রা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মায়রা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ছিঁড়ে বলে, আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে, আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়রা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলেন। 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোনায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল। এ তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ইটিস পিটিস করছিস নাকি? মায়েরা রেগে বলল, একটা থাপ্পড় খাবি, আমার খেয়ে দিয়ে কাজ নাই। আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়েরা কথা শুনে 2 বান্ধবী একটু খারাপ লাগলো। তারা জানে মায়েরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মায়েরার মা যদি মায়েরাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষ মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইশা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলো, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়েরা এ তো সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। এই প্রাণ সদ্য ভার্সিটি ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আর একজন কলিগ রিপনও এসেছে। ইপ্রান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনের কথা শেষ নেই। ইপ্রান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনি ইপ্রানের উল্টো ক্যারেক্টারের। ইপ্রানের মাইরাদের ডান পাশে ঠিক একটা টেবিলের পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মাইরাদের থেকে পেট ফিরিয়ে বসেছে। অপর পাশে ইপ্রান। এদিকে মায়রা 2 বান্ধবী ইপ্রানের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়রা বসেছে ইপ্রানের মুখামুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়রা কথা বলতেই বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়ল। তার চোখ বড় বড় হয়ে যায়। মৃদু কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে। পাগল? চল পালাই। মাইশা বলে, কোথায়? মায়রা ডান হাতের আঙ্গুল দিয়ে ইপ্রানের দিকে ইশারা করে দেখাতে মাইশা আর আয়শা দুজনেই উল্টো ঘুরে তাকালো। মাইশার ভয়েস মোটামুটি জোরেই ছিল, যার ফলে কথাটা ইপ্রানের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইপ্রানও মায়রার ইপ্রানের দিকে ভুরু কুঁচকে আছে। মায়রা ইপ্রানের দিকে তাক করে রাখা আঙ্গুল এখনও নামায়নি। মাইশার আয়সাও ভুরু কুঁচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে এমন বড় চুলের কতজন তো স্টাইল করে রাখে। আবার কথাটা বলে এদিকে ফিরে মায়ের দিকে তাকালে দেখলো মায়েরা এখনো হাবার মতো ইফরানের দিকে আঙ্গুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মায়েরার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙ্গুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ আজব। ইফরান শক্ত ছেড়ে মায়েরার দিকে চেয়ে আছে। শুদ্ধ ভুরু কুচকে বিড়বিড় করে বলল, যে আর কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে এক পাগল ঘোরাঘুরি করে। ইমরান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। রিপন শুধু পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে গেছে, শুনলে তোর 12টা আগে বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইমরানের পাশে এসে দাঁড়ায়।
ইফরানের হাত মুষ্টিবদ্ধ করে মায়েরা দিকে চেয়ে যেন টুপ করে গিলে খাবে। মায়েরা ভীতু চোখে ইফরানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুদ্ধ একবার মায়েরা দিকে তাকালো, আরেকবার ইফরানের দিকে। মায়েরাকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাটাকে এখন কী করবে সেটাই তার ভাবনায়। ইফরান মায়েরার দিকে এগিয়ে যেতে নিলেই শুদ্ধ দ্রুত ইফরানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখনো এখানে সিনক্রেট করিস না, বাদ দে। না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইফরান রেগে চিৎকার করে বলে, ওর সাহস কী করে হয় আমাকে এভাবে বলার? মায়েরা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইফরান শুধুকে ধাক্কা দিয়ে মায়েরার দিকে এগিয়ে আসলেই মায়েরা ভয়ে একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকোতে চায়, কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটি গুটি মেরে দৌড় পড়তে লাগলো। মাইশা আর আয়শা দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। ইফরান মায়েরার পাশ বারবার দাঁড়িয়ে বলে, হে ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মারা কেঁদে দিবে প্রায়, ভেজে স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইফরানকে আবারও পাগল বলায় রাগে টেবিলের উপর ধূপ করে একটা পাঁচ মারে। আশেপাশের মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইফরান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে। বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। মায়ের কথা শুদ্ধ রিপন ভেবাচাকা খেয়ে যায়। ইফরান ভুরু কুচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে বলে, শালা ইংরেজ, আবার ইংলিশ ছাড়ছে। এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রাইসা মাইশা দুজনে মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই মায়েরা আর শুধলালো না। বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এই বুড়ো জামাই একে সামলায় কীভাবে? রাইসা ইফরানের দিকে তাকিয়ে বলো, ভাইয়া ওর হয়ে আমরা সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মায়েরা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল দুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মায়েরা কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন, বুঝে পায় না। ইফরানের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে মায়েরা প্রতিটি কথা। শুদ্ধ ঢোক গিলে ইফরানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসলো। তারা যখনই দেখলো ইফরান একটু পিছিয়ে এসে অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে, এক দৌড়ে চলে যায়। আর আগে ইফরান এগিয়ে এসে মায়েরার হিজাব টেনে ধরে। মায়েরার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেল, তার শরীরে তো কিছুই থাকবে না। সে ভয়ে মায়েরা পা থেমে যায়। শুধু পাশ থেকে ইফরানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইফরান রেগে বলে, এই ইডিয়েট আমার ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দিব আমি, স্টুপিড গার্ল। মায়েরা ইফরানের কথার মাঝে সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইফরান যে হাত তার হিজাব টেনে ধরেছে, সে হাতে তার দুহাত দিয়ে গায়ে জোরে খামচে দিয়ে ধরে। ইফরান রাগান্বিত চোখে ভুরু কুচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা ভেবেছিল এই কাজ করে লোকটা হাত আগলা হবে, সেই সুযোগ তো পাবে না, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়েরা নিজের হাত ব্যথা হলো, এই লোকের কোনো ভাবান্তরই নেই। মায়েরা অবাক চোখে ইফরানের দিকে চেয়ে ইফরানের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আর সে শেষ, ঢোক গেল, মুখ ফুসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝি গন্ডারের? বলেই নিজের মুখ চেপে ধরল। তার বেপাস কথা যে শুধু মুখ ফসকে বেরিয়ে যায়, জমের সামনে দাঁড়িয়েও কথায় লাগাম টানতে পারে না। ইফরান মায়েরার হিজাবের কোনা ছেড়ে মায়েরা বাম হাত শক্ত করে ধরে। মায়েরার মাথায় কিছু আসছে না। ওদিকে মাইশা রাইসা নিজেও বুঝতে পারছে না কী করবে। এই মেয়েটা এসব বদ অভ্যাস আগেই গ্রামে দেখাতো, তা না হয় মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয়টার কিছু নেই নাকি? মায়েরা ভয়ে ভয়ে ইফরানের দিকে তাকিয়ে বলে, দেখুন আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই কিন্তু আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইফরান মায়েরাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়।
এই ইডিয়েটকে আর সেই শিক্ষা দিয়েই ছাড়বে। মায়েরা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইফরাত মায়রার হাত শক্ত করে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মায়রার দিকে। এটা কি ভাই? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখে বুঝেছি আপনি হাই লেভেলের ভালো। দয়া করে আমায় বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো। কি সাংঘাতিক মেয়ে, কন্টিনিউয়াসলি ইফরানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো। কোন বুড়োর বউ এই মেয়ে? তার তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য। ভাবনা রেখে ইফরানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে ছেড়ে দে। ইফরান মায়েরার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মায়েরাটাকে ধরতে গেলে মায়েরা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সেই সুযোগ কাজে লাগাবে না? কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইফরানের হাত ফসকে যায়। মায়েরা ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইফরান শক্ত চোখে মায়েরার দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হাঁ করে মায়েরার দৌড়ে পগার পার হওয়ার দৃশ্য দেখলো। বাঁদর এক দৌড়ের স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো। চোখের পলকে হাওয়া। ইফরান আগে গজগজ করতে করতে শুদ্ধর শার্টের কলার ধরে বলল, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ভুরুকুসকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করে করবি বলবি? ইফরান বিরক্ত রাগে শুধু কলার ছেড়ে হনন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিবন টেবিলের বসা ওদের সার্কাস দেখছিল এতক্ষণে। শুদ্ধ পাশ ফিরে একবার মায়ের বান্ধবীদের দিকে তাকালো। মাইশাও এদিকে তাকালো। শুদ্ধর সাথে চোখাচোখি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই। সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলো, দেখলো সেই মেয়ের 2 বান্ধবীর মাঝে একজন শুদ্ধ দিকে তাকিয়ে আছে। তো আছেই। রিপন মিটিমিটি হেসেই বলল, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে মামা। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, খেতে দে। রিপন ভুরুকুসকে বলল, তুই যেটা চান্স নে। বাচ্চা মেয়ে পুরোই মা। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখের লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলল, মেয়েদের রেসপন্স করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মিন করে কিছু বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না। আর আমাকে সবে জড়াবি না। সময় মতো সোজা বিয়ে করে নিব। রিপন ভুরুকুসকে কিছু বলার আগেই শুদ্ধ আবারও বলে, আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিছু বলল না। মায়েরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওরাজ রেস্টুরেন্টের ভেতরে। মায়েরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নেওরাজ কিছু বলার আগেই মায়েরা নিজের টেবিল টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নেওরাজ ভুরুকুসকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মায়েরা পা থেমে যায়। পিছনে ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইফরান দাঁড়িয়ে। অসম্ভব, ওর ওদিকে যাওয়া যাবে। মেয়েকে এসে বলল, বাবা ওদের আমি পরে দিয়ে দিব, আপনি আমার বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারেক নেওয়াজ ভুরুকুসকে বলে, তোমার কি প্রবলেম হয়েছে আম্মু? মারা আমতা আমতা করে বলল, সে কি বলবে, তার ছেলের বউয়ের বাইরে এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নেওয়াজ থতমত খেয়ে বলো, আচ্ছা আম্মু চলো। মায়েরা একবার উকি দিয়ে দেখলো ইমরান এদিকেই আসছে। তাকে এখনও দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসলো। তারেক নিরোজ মায়ের ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল, গ্রামের মেয়ে একটু একটু এমনই হয়। তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন। মায়েরা স্বস্তির নিঃশ্বাস পেল, এ যাত্রায় বেঁচে গিয়েছে। ইমরান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে, সব কিছু অসহ্য লাগছে। হনহন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করলে দেখে তার মা। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে, বলো। এপাশ থেকে রুমা রেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো।
ইব্রাহিম বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোন আনসার না করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করি আর সুদ্দর বাসায় না গিয়ে এখানে আসবে। ইব্রাহিম এবারও চুপ। রাগ কমেনি বিন্দুমাত্র। একটু আগে রাগ কমার আগে মনে পড়লো বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। নোমা রেওয়াজ ভেজাই গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শুনেনি, এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইব্রাহিম কিছুটা দমে গেল, চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোড়ায়।